বৃষ্টিপ্রবণ অঞ্চল। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টি হয়। এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টি হবার ক্ষেত্রে আবহাওয়াগত দিক থেকে তারা চারটা কারণের কথা বলে। গোটা দুনিয়াব্যাপী একটা কারণ পরিবেশ বিপর্যয়ের জন্য, সেটাকে বলা হচ্ছে এল নিনো। আবহাওয়াটা আগের মতো নাই। কখনো কখনো হঠাৎ বেশি গরম পড়ে, কখনো হঠাৎ বেশি শীত হয়, কখনো হঠাৎ বরফ গলা পানি নেমে আসে। গোটা পৃথিবীর মানচিত্রটা যেন টালমাটাল হয়ে যাচ্ছে মানুষ এই প্রকৃতিকে ধ্বংস করার কারণে। আর একটা বলে তারা মেডেন জুলিয়ান অসিলেশন, যে নির্দিষ্ট সময় ব্যাপী যে বৃষ্টি হয়, খরা হয়, সেই সময়টা সেটা নষ্ট হয়ে গেছে। এখন বৃষ্টির সময় বৃষ্টি হয় না, খরার সময় খরা হয় না, শীতের সময় শীত হয় না। এবং তারপরে আমরা দেখেছি হিট স্ট্রিম একটা, এবং তারপরে মৌসুমি বায়ু। এই চারটা কারণের জন্য বলছে যে আমাদের এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। কি পরিমাণ বেড়েছে হিসেবটা দেখেন। গোটা আগস্ট মাস ব্যাপী কুমিল্লা অঞ্চলে গড়ে বৃষ্টি হওয়ার কথা 350 মিলিমিটার, আর 3 দিনেই সেখানে বৃষ্টি হয়েছে 460 মিলিমিটার। মানে এক মাসের বৃষ্টি 3 দিনে হয়েছে। এই রকম ঘটনা ত্রিপুরাতে হয়েছে, এই রকম ঘটনা মিজোরামে হয়েছে, এই রকম ঘটনা আমরা চেরাপুঞ্জিতে হতে দেখেছি। এই যে উপরে বাংলাদেশের উপরে, বাংলাদেশের চাইতে 15 গুণ বেশি জায়গায় যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি বাংলাদেশের উপর দিয়ে গড়িয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এবং বাংলাদেশটা তৈরি হয়েছে এই বন্যা দিয়ে। বন্যার সঙ্গে টিকে থেকেই বাংলাদেশ তৈরি হয়েছে। বন্যার সঙ্গে পলিমাটি এসে এসে বাংলাদেশ তৈরি হয়েছে। বাংলাদেশের যে 1,47,000 বর্গ কিলোমিটার জায়গা, তার 80% জায়গা হচ্ছে পলি দিয়ে তৈরি। বন্যা না হলে বাংলাদেশ হতো না। ফলে বাঙালি বন্যাকে ভয় পায় না, বাঙালি বন্যার সঙ্গেই টিকে থাকতে চায়। কিন্তু বন্যা কখন ভয়াবহ হয় সেটার কারণ আমরা খুঁজতে চাই। বন্যার সঙ্গে যে পলি আসে, প্রতি বছর বাংলাদেশে 2 কোটি টন পলি আসে। এই পলি দিয়ে বাংলাদেশের জমিটা তৈরি হয়। প্রতি বছর সমুদ্র থেকে আমরা 12 বর্গ কিলোমিটার করে জায়গা পাই। ওই যে হিমালয় থেকে যে পলি আসে, ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে যে পলি আসে, সেগুলো নদী হয়ে সমুদ্রে গিয়ে জমে। যে কারণে দেখবেন আজ থেকে 50 বছর আগে নোয়াখালীর সীমানা যেখানে ছিল, সেখান থেকে নোয়াখালী আরো অনেক দূর সামনে চলে গেছে। তার মানে আমাদের দেশটা বড় হচ্ছে। এই দেশটা বড় হচ্ছে পলি দিয়ে। ফলে পলিকে তো আমরা ভয় পাই না, পানিকে তো আমরা ভয় পাই না। কিন্তু কেন এই দুর্যোগটা এলো? কারণ বাংলাদেশে ভেতরে যে নদীগুলো আছে, তার মধ্যে 57টা নদী হচ্ছে আন্তর্জাতিক নদী। এর মধ্যে 3টে এসেছে বার্মা থেকে, আর 54টা এসেছে ভারত থেকে। ভারত থেকে যে 54টা নদী এসেছে, তার মধ্যে 51টার উপরে ভারত বাদ দিয়েছে। বাদ দিলে কি হয়? ব্যারেজ নির্মাণ করলে কি হয়? সে পানিটাকে আটকে রাখে। পানিটাকে যখন আটকে রাখে, তখন শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না। শুষ্ক মৌসুমে পানি না পেলে যে পলিটা আসে, এই পলিটা তো আর সমুদ্রে যেতে পারে না, সেটা নদীর বুকের মধ্যে জমা হয়ে থাকে। ফলে পানি ধারণ ক্ষমতাটা কমে যায়। আর বর্ষাকালে ওরা সমস্ত গেটগুলো খুলে দেয়, তখন যে বিপুল পানির তোড় বাংলাদেশকে ভাসিয়ে দেয়, নদীর দুকুল উপচে পানি তখন চলে যেতে থাকে। ফলে এই বন্যাটা যতটা না প্রকৃতি দিয়ে তৈরি, এই বন্যার বেশিরভাগটাই হচ্ছে মানুষ দিয়ে তৈরি। এবং ভারতের এই পানি আগ্রাসন কখনো শুকিয়ে মারা, কখনো ভাসিয়ে মারা, কখনো ডুবিয়ে মারে, কখনো শুকিয়ে মারে। তারই আর একটা ঘটনা আমরা এবার দেখলাম। এখন বলছে ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে, কুমিল্লাতেও বৃষ্টি হয়েছে, লক্ষ্মীপুরেও বৃষ্টি হয়েছে, ফেনীতেও বৃষ্টি হয়েছে। ওইদিকে আমরা দেখলাম অরুণাচলে বৃষ্টি হয়েছে, হিমাচলে বৃষ্টি হয়েছে, আসামে বৃষ্টি হয়েছে, মিজোরামে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পানি যাবে কোন দিক দিয়ে? বৃষ্টির পানি তো এই বাংলাদেশের উপর দিয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখুন, এই বাঁধগুলো বর্ষা মৌসুমের শুরুতেই ভারত কর্তৃক দেওয়া বাঁধ, জুন মাসের মধ্যেই বর্ষার প্রথম দিকে আষাঢ় মাসের বৃষ্টিতে এই বাঁধগুলো সব পরিপূর্ণ হয়ে গিয়েছে। আষাঢ়ের পরে কি মাস? শ্রাবণ মাস। শ্রাবণ মাসেও যখন পানি এসেছে, তখন ভারত একটু একটু করে বাঁধ খুলে দেওয়া শুরু করেছে। আর আগস্ট মাসের 14 তারিখ থেকে কি মাস শুরু হয়েছে? ভাদ্র মাস।
এই সময় 15ই আগস্টের পর থেকে মৌসুমী বায়ু এবং একটা নিম্নচাপ হয়েছে সাগরে। এই নিম্নচাপের কারণে যে বৃষ্টি হচ্ছে